এমনি আয়তক্ষেত্রের আমরা শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেতাম, কারণ সেটা হচ্ছে সমতলিক চিত্র ছিল। কিন্তু সেটাই যখন আয়তঘন হয়ে যাবে তখন তার দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে একটা উচ্চতাও পাবো। অর্থাৎ যেমন ধরো তোমরা লুডোর ছক্কা, লুডোর ছক্কার কী হবে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই থাকবে। যেমন ধরো ইঁট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই পাবো। তাহলে ইঁটের দৈর্ঘ্য প্রস্থ পাবো এবং তার উচ্চতা পাবো। ঠিক আয়তঘন ঠিক সেম জিনিস, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই পাবো। তো তাহলে আমরা সূত্রগুলো কতগুলো জেনে নিই। আয়তঘনকে যদি সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে সূত্র হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তো এটা মুখস্থ রাখার প্রয়োজন নেই, তো এটাকে মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। একটা আয়তঘনকের কটা তল আছে, ধরো একটা লুডোর ছক্কার কটা তল আছে, 6টা তল আছে। ধরো একটা তোমার ঘরটা হচ্ছে একটা আয়তঘন, তাহলে ঘরের মেঝে এবং ছাদ একটা তল, একই ধরনের তল। দুপাশের দুটো দেওয়াল একই ধরনের তল, আবার অপর যে দুটো দেওয়াল বিপরীত দিকের সেই দুটোর তল আলাদা। টোটাল তাহলে 3 ধরনের তল পাবো আমরা। তাহলে প্রত্যেকটা তল হচ্ছে দুটো করে, সেম তল হচ্ছে দুটো করে থাকবে। আয়তঘনকের 6টা তল, যেমন এই তলটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আবার এইখানে যে তলটা আছে এই তলটার ক্ষেত্রফল হচ্ছে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, আবার এইখানে যে তলটা আছে এই তলটার ক্ষেত্রফল হচ্ছে উচ্চতা ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে এই তলটা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হচ্ছে এই তলটা, আর প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে এই তলটা। তাহলে এখানে 3টে তলের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। একটা আয়তঘনকের দুটো করে সেম তল আছে, অর্থাৎ এটা যদি মেঝে হয় ঠিক ছাদেতে এরকম একটা তল আছে, সেই জন্য দুটো ডবল ডবল করে আছে, সেই জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2, দৈর্ঘ্য ইন্টু উচ্চতাও ঠিক দুটো আছে। উল্টো দিকে এরকম একটা দেয়াল, এদিকেও একটা আছে। প্রস্থ ইন্টু উচ্চতা এদিকেও একটা দেয়াল, তার মানে একই রকমভাবে আছে, সেই কারণে এখানে 2 গুণ করা হয়েছে। এবার আসছি আয়তঘনকের আয়তন। আয়তঘনকের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই তিনটেকে গুণ করলে কি পাওয়া যায়, আয়তঘনকের আয়তন। আমরা সাধারণত এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি পাই, ক্ষেত্রফল পাই। ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা গুণ করা হয় তাহলে কি হবে, আয়তঘনকের আয়তন পাবো। এবারে হচ্ছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। ধরো তোমার একটা ঘর আছে, সেই ঘরেতে একটা সবচেয়ে লম্বা একটা ধরো লোহার রড রাখবে। তাহলে কিভাবে রাখবে, তাহলে কোনাকুনি রাখবে, অর্থাৎ এইখান থেকে এই কোনাকুনি এইভাবে রডটা রাখতে হবে সবচেয়ে বড়। তাহলে এটাকেই বলা হচ্ছে কর্ণ, আয়তঘনকের কর্ণ, এইখান থেকে এইখান পর্যন্ত। তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবারে আসছি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। বলাই ছিল যে 6টা তল আছে, তাহলে প্রত্যেকটা ঘনকের ক্ষেত্রে তো প্রত্যেকটা দৈর্ঘ্যই সমান, তো প্রত্যেকটা প্রান্তিকের দৈর্ঘ্য বা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে সমান। তাহলে সেক্ষেত্রে 6টা তল, তাহলে এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে 6টা তলের জন্য 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার। আর ঘনকের আয়তন দৈর্ঘ্য কিউ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তিনটেই এখানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, সেই জন্য দৈর্ঘ্য কিউ লেখা যাচ্ছে ঘনকের আয়তন। আর আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এই সূত্রগুলোকে মনে রাখলেই নেক্সট অঙ্কগুলো করা যাবে। তো এখন আমরা কোষে দেখি 4-এর অঙ্কগুলো করব। অঙ্ক শুরু করার আগে বলি, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমরা 1 আর 2-এর অঙ্কটা বাদ দিয়ে 3-এর অঙ্কটা শুরু করি। 3-এর অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5, 4 ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসেব করি। তাহলে একটা সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আমার দিয়ে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5 মিটার, প্রস্থ দেওয়া আছে 4 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে ওই ঘরে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা সবসময় কোনাকুনি রাখা যাবে। অর্থাৎ যদি এরকম একটা
সমকোণী চৌপল হয়, তাহলে এই কোণ থেকে এই কোণে এর মধ্যেই সবচেয়ে বড় দণ্ডটা রাখা যাবে। তো আমি সরাসরি সূত্রে ফেলবো, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রে ফেলবো। তাহলে এখানে যে কর্ণের দৈর্ঘ্য যেটা হবে সেটাই হচ্ছে লম্বাকার দণ্ডের দৈর্ঘ্য। তাহলে লম্বাকার দণ্ডের দৈর্ঘ্য সমান হচ্ছে সূত্রে ফেলে দেবো, দৈর্ঘ্য স্কোয়ার মানে 5 স্কোয়ার, প্রস্থ স্কোয়ার মানে 4 স্কোয়ার, আর উচ্চতা স্কোয়ার মানে 3 স্কোয়ার। 5 5 25, 4 4 16, 3 3 9। তাহলে কত হবে? 25 16 প্লাস 9 কত হবে? 25 প্লাস 16 প্লাস 9 করলে 16 আর 9 25, 25 25 50 হচ্ছে 50, √50। √50 মানে হচ্ছে 50-এর বর্গমূল করলে কত হবে? তো সুতরাং সরাসরি 50-এর আমরা বর্গমূল করতে পারি না, একমাত্র 25 দুগুণে 50 হয়, অর্থাৎ 2 × 25 হয়। এইভাবে 25-এর বর্গমূল করা যায়, 2-এর বর্গমূল করা যায় না, সেজন্য 2টা √এর মধ্যে থাকবে। 25-এর বর্গমূল যেহেতু করা যায় সেজন্য 5 লিখে দেবো। তাহলে উত্তর হচ্ছে কত? 5√2 মিটার। এটাই অ্যান্সার। পরের অঙ্কে আসি। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসেব করি। তাহলে একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান। তাহলে 4-এর অঙ্কের ক্ষেত্রে একটা ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ একটি ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্র হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 64 বর্গমিটার দেওয়া থাকে, তাহলে ধরো এটা একটা, এর ক্ষেত্রফল 64 বর্গমিটার দেওয়া আছে, তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা কি করব? 64-র বর্গমূল করলেই আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। সুতরাং তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 64-র বর্গমূল, 28ম 64 হয়, তাহলে 8 মিটার হচ্ছে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল দেওয়াই আছে 64, আবার বাহুর দৈর্ঘ্য মানে এখানে উচ্চতা 8, তাহলে 64-র সঙ্গে 8 গুণ করলেই হবে। 4 × 32, 2 হাতে 3, 6 × 48, 49, 50, 51, 512। তাহলে আয়তঘনকের আয়তন এখানে কি হলো? ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গমিটার, বর্গমিটারের সঙ্গে আরেকটা মিটার গুণ করা হচ্ছে, অর্থাৎ ক্ষেত্রফল মানে হচ্ছে 2টো মিটারের গুণফল আর একটা 3টে মিটার, তাহলে এটা ঘন মিটার। তাহলে 512 ঘন মিটার। এবার 5-এর অঙ্কটা দেখো। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসেব করি। তাহলে এখানে খালটি কত গভীর দেওয়া আছে, খালটি কত চওড়া সেটাও দেওয়া আছে। খালটি দেওয়া আছে 8 ডেসিমিটার গভীর, আর খালটি হচ্ছে 2 মিটার চওড়া দেওয়া আছে, আর খালটি কতটা লম্বা সেটা হিসেব করতে বলেছে। এখানে খালটা কতটা লম্বা হবে সেটা হিসেব করতে বলেছে। খালটার আয়তন দেওয়া আছে, তাহলে তো খালটার উচ্চতা আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা আয়তন কী জানি? আমরা আয়তনের সূত্র অনুসারে জানি আয়তঘনকের আয়তন কত? আয়ত ঘনকের আয়তন সমান কি জানি? সমান জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে আয়তঘনকের আয়তন কত দেওয়া আছে? এখানে 240। দৈর্ঘ্য কত দেওয়া আছে জানা নেই, প্রস্থ কত দেওয়া আছে 2, উচ্চতা 8, তাহলে সেইটাই এখানে বসিয়ে দেবো। শর্তানুসারে তাহলে 240 সমান হচ্ছে দৈর্ঘ্য কত আমরা জানি না, দৈর্ঘ্য একটা ধরে নাও কিছু x, এখানে লেখো, ধরি
দৈর্ঘ্য সমান এক্স মিটার। তাহলে এক্স ইন্টু প্রস্থ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 8। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এরমভাবে লেখা হলো। তাহলে এক্স সমান কত? এক্সের সঙ্গে 2 আর গুণ আছে, তাহলে 2 আর 8 সমানের বাম দিকে চলে গেলে ভাগ হবে। তাহলে 240-এর সঙ্গে এটা ভাগ করে দিই। এবার কাটাকাটি করব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, তাহলে 30, আর 15 দুগুণে 30। তাহলে এক্স সমান তাহলে কত? এক্স সমান হচ্ছে 15। অতএব খালটির দৈর্ঘ্য সমান 15 মিটার। এবার 6 অঙ্কে আসি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 মিটার। ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করি। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করতে হবে। এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য মিন্স ঘনক হচ্ছে সবকটা বাহুর দৈর্ঘ্যই সমান এখানে ঘনকের। তা ঘনকের যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তা আমার একটা সূত্র আছে। সূত্রটা কি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাই যদি হয়, তা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3, তাহলে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? √3 সমানের দুদিকেই আছে, তা দুদিকে √3 কেটে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান তাহলে কত? 4 পড়ে রইল। বাহুর দৈর্ঘ্য সমান 4 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি পাওয়া যায়, তাহলে ঘনকের আয়তন কত? এখানে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার, 4 4 16 হয়, তাহলে 6 ইন্টু 16। সুতরাং 6 16 96 বর্গ মিটার। তো এবার 7 অঙ্কটায় আসা যাক। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসাব করি। তো একটা ঘনকের কতগুলো ধার? তাহলে একটা ঘনকের হচ্ছে 1টা 2টো 3টে 4টে ধার, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে 12টা ধার থাকছে একটা ঘনকের। তাহলে একটা ঘনকের ধারগুলোর সমষ্টি হচ্ছে কত? 60 সেন্টিমিটার। তাহলে অতএব প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য তাহলে কত হবে? মোট যদি 60 হয়, তাহলে 12টা ধার, তাহলে 12 ভাগে ভাগ হবে, 5 বারং 60, তাহলে 5 সেন্টিমিটার হবে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার করে হয়, ঘনকটির ঘনফল কত হবে? ঘনকটির ঘনফল সমান তাহলে ঘনফলের সূত্র অনুযায়ী দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125 ঘন সেমি। এটাই হচ্ছে ঘনকের ঘনফল।